ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদারে একমত ইউনূস শাহবাজ, স্বাগত জানালেন মিশরের প্রেসিডেন্ট সিসি। কায়রোতে D8 সম্মেলন। জনসমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখার চক্রান্ত দেখছেন তারেক রহমান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট, বলেছেন মির্জা ফখরুল। হত্যা সহিংসতার পাল্টাপাল্টি বিচার দাবি জুবায়ের ও সাতপন্থীদের। যথাসময়ে হবে ইজতেমা, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ বাহিনীর অ্যাকশনে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টা পণ্ড, 3 জনের আত্মসমর্পণ, জিম্মিরা মুক্ত। 57 সেনা হত্যায় শেখ হাসিনা সহ 58 জনের বিচার দাবি স্বজনদের, বললেন বিডিআর বিদ্রোহ নয়, সেটি পরিকল্পিত নৃশংসতা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে একমত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মিশরের রাজধানী কায়রোতে D8 সম্মেলনের সাইডলাইনে দুই নেতা বৈঠকে মিলিত হন। তবে 71 সালের অমীমাংসিত সমস্যা মীমাংসা করতে শাহবাজ শরীফের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, 71-এর বিষয়গুলো বারবার সামনে আসছে, সামনে এগিয়ে যেতে বিষয়গুলো পাকিস্তানের ফয়সালা করার উপর জোর দেন তিনি। জবাবে শাহবাজ শরীফ বলেন, 1974 সালের ত্রিপক্ষীয় চুক্তিতে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত বিষয়গুলো মীমাংসা করেছে। তবে অন্যান্য অমীমাংসিত সমস্যা থাকলে সেগুলো উপস্থাপন করলে খুশি হবেন বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিষয়গুলো চিরতরে সুরাহা করে ফেলা ভালো। ব্যবসা বাণিজ্য বৃদ্ধি এবং ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারের উপর দুই নেতাই গুরুত্ব দেন। সার্ককে সচল করার বিষয়েও জোর দেন তারা। প্রয়োজনীয় সংস্কার শেষে 2026 সালের মধ্যভাগের আগে বাংলাদেশে নির্বাচন দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। এর আগে D8 সম্মেলনের উদ্বোধনীতে সভাপতি হিসেবে বক্তব্য দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। It resonates aptly with our aspirations in D8. In times of changing world of work, we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow. Things often evolve too fast and gets difficult for government to comprehend and also to implement. But we must keep on recalibrating our efforts to match all the difficulties. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ ও দেশের বাইরের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে নেই। তারা চায় একটি জনসমর্থনহীন সরকার ক্ষমতায় বসে থাকুক। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি বিষয়ে বিভাগীয় কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। জনগণের মন জয় করতে দলের নেতাকর্মীদের কাজ করার পরামর্শ দেন তিনি। ভালো কোনো প্রস্তাবনা পেলে প্রয়োজনে বিএনপির 31 দফায় সংযোজন ও বিয়োজন হতে পারে বলেও জানান তারেক রহমান। নরসিংদীর মাধবদীর হেরিটেজ রিসোর্টে কর্মশালায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এদিকে মুন্সিগঞ্জের মুক্তারপুর অ্যালাইড কোল্ড স্টোরেজে বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির আয়োজনে কর্মশালা হয়েছে। আপনার বিরুদ্ধে, আপনার দলের বিরুদ্ধে, সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই। সেটি বাইরেই হোক, আমাদের বাইরেই হোক, সেটি আমাদের দলের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের ভেতরেই হোক, সেটি আমাদের দেশের বাইরেই হোক। কারণ এই দেশের অর্থ সম্পদ, এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোভ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায়, তাহলে এইগুলো অনেকের জন্য, দেশের ভেতরেই হোক, দেশের বাইরেই হোক, এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার, যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না, এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায়, তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটে পুটে নিয়ে যেতে পারবে। বাট এই দেশে যদি জনগণের সমর্থিত, যারা জনগণের কথা বলবে, জনগণের কথা চিন্তা করবে, যারা দেশের কথা বলবে, দেশের কথা চিন্তা করবে, এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে, তখন দেশের স্বার্থ, জনগণের স্বার্থ নিরাপদ থাকবে। তখন যারা
শকুনের দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে এই দেশের অর্থ সম্পদ, প্রাকৃতিক সম্পদের দিকে, তখন তারা 10 বার চিন্তা করবে। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দেয়া বক্তব্য অস্পষ্ট এবং হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টা ও তার প্রেস সচিবের পরস্পর বিরোধী বক্তব্য আরও বিভ্রান্তি সৃষ্টি করেছে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। বুধবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির যে বৈঠক হয়েছে তার সিদ্ধান্ত জানাতে বিএনপি মহাসচিব এই সংবাদ সম্মেলন ডাকেন। সংবিধান সংশোধন নিয়ে এ সময় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শারীরিক অসুস্থতার কারণে মুক্তিযোদ্ধা সমাবেশে বেগম খালেদা জিয়ার অংশ নিতে পারছেন না, ফলে 21 ডিসেম্বরের কর্মসূচি স্থগিত করা হয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব। গণতন্ত্র মঞ্চ মনে করে নির্বাচন ও সংস্কার একে অন্যের পরিপূরক। কাজের গতি বাড়ালে আগামী বছরের মধ্যেই নির্বাচন সম্ভব। সকালে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের 4 মাস পার হলেও এখনও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে আসেনি। সবাই সমর্থন দেওয়ার পরও কেন সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানো যাচ্ছে না সেই প্রশ্ন রাখেন তারা। মঞ্চের নেতারা বলেন, বিভিন্ন সংস্কার কমিশনের রিপোর্টের আগেই কমিশনগুলোতে নিয়োগ হয়ে যাচ্ছে। পঞ্চদশ সংশোধনী নিয়ে উচ্চ আদালতের রায়ে নিজেদের সন্তুষ্টির কথা জানিয়ে মঞ্চের নেতারা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিস্থাপন করতে চাইলে বেশ কিছু কার্যক্রম করে এগোতে হবে। রাজনৈতিক দল এবং অংশীজনদের সাথে আলাপ আলোচনা করেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তাবলিগের 2 গ্রুপের সংঘর্ষের পর নিরাপত্তার চাদরে ঢাকা টঙ্গী ইজতেমা ময়দান। 18 ডিসেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ব ইজতেমা ময়দান সহ আশপাশের 3 কিলোমিটারের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ময়দান সহ আশপাশের এলাকায় 2 বা এর বেশি ব্যক্তি একসাথে ঘোরাফেরা, জমায়েত এবং মিছিল সমাবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এদিকে নিজেদের অবস্থান জানাতে রাজধানীর মিরপুরে সংবাদ সম্মেলন করেন সাতপন্থী আলেমরা। অভিযোগ করেন, তাবলিগে মামুনুল হক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পক্ষগুলোর হস্তক্ষেপ ও বিভক্তি সৃষ্টির অপচেষ্টায় দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ভয়াবহ সংকটের মুখে। সারা দেশে সাতপন্থীদের উপর নির্যাতন বাড়ছে। বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের অংশগ্রহণ নিশ্চিত সহ 6 দফা দাবি জানানো হয়। এদিকে হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন জুবায়েরপন্থী আলেমরা। উত্তরায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল শেষে সব সহিংস ঘটনার তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। নিরীহ মুসল্লিদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান আলেমরা। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, যথাসময়েই ইজতেমা হবে। সহিংসতাকারীদের শাস্তির আশ্বাস দিয়েছেন তিনি। দুপুরে মুন্সিগঞ্জে আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, ইজতেমা ময়দানে সমাবেশ করার নিষেধাজ্ঞা অচিরেই কাটবে। সহিংসতার বিষয়ে তদন্ত চলছে। অপরাধীদের শাস্তির আওতায় আনতেই হবে, কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। নিষেধাজ্ঞা তো খুব তাড়াতাড়ি কেটে যাবে। আপনি জানেন এখন পরিস্থিতি মোটামুটি নর্মাল হয়ে গেছে, যেহেতু তাদের 31/1/2 মানে বিশ্ব ইজতেমার যে ডেট আছে ওটা ওই ইয়েদের জুবায়েরপন্থীতে ওই ডেটই আমি আশা করবো যে ওই ডেটে হয়ে যাবে। আল্লাহ দিলে কোনো অসুবিধা হবে না। যারা অপরাধ করছে তারা অপরাধীরা শাস্তির আওতায় আসতেই হবে। তার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় জিম্মি নাটকের অবসান ঘটেছে। যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে 3 ডাকাত। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মুক্তি পেয়েছেন জিম্মি হওয়া ব্যাংক কর্মকর্তা সহ সবাই। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। বৃহস্পতিবার বেলা 2টার দিকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পাকাপোল এলাকায় রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ঢুকে পড়ে 3 ডাকাত। ডাকাতরা ব্যাংকের ভেতরে প্রবেশ করে সেখানে থাকা সবাইকে জিম্মি করে ডাকাতি করার চেষ্টা করে। গ্রাহক বেশে ঢোকার পরে কয়েকজন গ্রাহক এবং একটা মেয়ে সহ স্টাফদের তারা জিম্মি করছে, এই অবস্থায় ছিল। তারপরে দীর্ঘক্ষণ পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে তাদের 3 জনকে সম্ভবত গ্রেপ্তার করে নিয়ে গেছে। এখানে অস্ত্রধারী 2-3 ব্যক্তি, একজন লাল গেঞ্জি পরা এবং মুখোশ পরা, সেই ব্যক্তি সরাসরি আমাদেরকে হুমকি দিল যে গুলি করে দিব, না সরে যা, নাহলে গুলি করে দিব। তো
এবং কেচি গেটটা তারা তখন লক করে দেয়। এলাকার লোকজন নিয়ে আমরা এটা চেষ্টা করি তাদেরকে বের করার জন্য, আমরা ইট পাট ফেলেও নিক্ষেপ করি। এই কেসি গেট লাগানোর পর আমরা যখন অনেক জনতা হয়ে গেছে তখন তারা ভয় পেয়ে ভিতরে চলে গেছে। তারপর আমাদের ওসি সাহেব, এই যে সার্কেল এসপি সাহেব, আরো যারা পুলিশ কর্মকর্তা বড় ধরনের সবাই চলে আসছে। কি অস্ত্র ছিল? এই যে ছোটখাটো আগ্নেয়াস্ত্র ছিল, বেশি বড় অস্ত্র ছিল না, পিস্তল, একটা গ্রিল ভাঙার ছিল, যে গ্রিল ভেঙে যে ভাঙে ওটা একটা আগ্নেয়াস্ত্র বলে না, ওইটাকে সাধারণত গ্রিল ভাঙার একটা যন্ত্র বলে, ওটাও ছিল। এক অফিসারের সাথে কথা বললো প্রশাসনের সাথে যে আমরা সিলিন্ডার করব, তাই হাতে একটা ব্যাগ দেখলাম জানালা দিয়া, ওই ব্যাগ নিয়ে ও ব্যাংকের সিঁড়ির গেটে আসে, মানে মেন গেটে আইসা প্রশাসনের কাছে তারা আত্মসমর্পণ করে। তো দারোয়ান কি করছে, ওদের দেখে যখন বুঝতে পারছে যে ডাকাত, তখন গেটের মধ্যে মেন গেটে তালা দিয়ে চাবি ফেলে দিচ্ছে, যাতে ওরা ভিতর থেকে বাইরে না হতে পারে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে। অভিযানের এক পর্যায়ে আত্মসমর্পণ করে 3 ডাকাত। তাদের বয়স 20 থেকে 30 বছরের মধ্যে। র্যাব জানায় তারা 15 লক্ষ টাকা দাবি করে। পরে আগ্নেয়াস্ত্র সহ যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা। তিনজন ডাকাত আত্মসমর্পণ করে আমাদের গাড়িতে উঠে। এদের বয়স কত? 20 থেকে 30। জিম্মি দশা থেকে মুক্ত হন ব্যাংক কর্মকর্তারা। অবসান হয় নাটকের। আমরা হিসাব কিতাব করে যোগ বিয়োগ করে দেখেছি, আমাদের কোনো টাকা পয়সা ক্ষতি হয়নি। আমরা এখন সমস্যা হচ্ছে আমাদের সাইন আউট করতে হবে, কিন্তু সাইন আউটের মেশিনটা ওরা ভেঙে ফেলছে। এটা আমরা একটা অন্য শাখায় যে এখন সাইন আউট করবো। কাজে আপনারা অধীর আগ্রহে আছেন, আপনাদেরকে এই সংবাদটা দেওয়ার জন্য এসেছি যে আমরা আছি, আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে ব্যাংকে ডাকাত ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়লে ওই এলাকায় ভিড় জমে যায়। এক পর্যায়ে ব্যাংকে ডাকাত দলের প্রবেশের বিষয়টি স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে জানানো হয়। এ সময় এলাকাবাসী ব্যাংকটির চারপাশ ঘেরাও করে প্রবেশের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বিডিআর বিদ্রোহে নয়, শেখ হাসিনার সরকার পরিকল্পিতভাবে পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে নৃশংসভাবে খুন করেছে। এমন অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে অভিযোগ জমা দিয়েছেন শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনরা। 15 বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় অভিযোগ জানান তারা। নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা বলেন, পরিকল্পিতভাবে হত্যা করে লাশ পোড়ানো হয়েছে, এমনকি পরিবারের সদস্যদের ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে। মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাকিন আহমেদ বলেন, নারকীয় এ হত্যাকাণ্ডে শেখ হাসিনা সরাসরি জড়িত। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের শাস্তির দাবি করেন শহীদ কর্নেল কুদরত এলাহির ছেলে সাকিব রহমান। 2010 সালে বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে উচ্ছেদ করে সেখানে ভবন নির্মাণ করে পিলখানায় নিহতদের ফ্ল্যাট দেওয়ার কথা বলা হলেও শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনদের দাবি কোনো ফ্ল্যাট পাননি তারা। আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা শেখ রেহানার দেবর তারেক আহমেদ সিদ্দিকীর পরিকল্পনায় পিলখানা হত্যাকাণ্ড চালানো হয় আর দোষ চাপানো হয় বিডিআর সৈনিকদের উপর, জানালেন শহীদ সেনাদের স্বজনরা। আগুনে পুড়ে নয়, শেখ হাসিনার নির্দেশেই জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল। ট্রাইব্যুনালে জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তি দিয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। জুলাই আগস্টে গণহত্যার মামলায় সকালে আবার ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল হাসান সহ 8 আসামিকে। জুলাই আগস্ট গণহত্যার বিষয়ে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শহীদুর ইসলাম ও সাভার সার্কেল পুলিশ সুপার আবদুল্লাহ আল কাফিকে জিজ্ঞাসাবাদের নির্দেশনা চায় প্রসিকিউশন। আগামী 26, 29 ও 30 ডিসেম্বর 3 জনকেই জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরে চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের নির্দেশে গত 18 ডিসেম্বর সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে জুলাই আন্দোলনের সময় শেখ হাসিনার নির্দেশে গোটা দেশের ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছেন পলক। এ সময় বরখাস্ত সেনা কর্মকর্তাকে কসাইয়ের সঙ্গে তুলনা করেন চিফ প্রসিকিউটর। আগামী 20 ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে।
গুমের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২০ জন সাবেক ও বর্তমান কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এজন্য ওই কর্মকর্তাদের পাসপোর্ট স্থগিত করতে ইমিগ্রেশন, পাসপোর্ট অধিদপ্তর এবং পুলিশের বিশেষ শাখাকে নির্দেশনা দেওয়া হয়েছে। সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ কামরুজ্জামান ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শককে গত রবিবার এ সংক্রান্ত একটি চিঠি দেন। সেখানে বলা হয়, গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দেওয়া চিঠির সূত্র ধরে এই নির্দেশনা দেওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও ২০ জন সরকারি কর্মকর্তার গুম সংক্রান্ত ঘটনার সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও র্যাবের সাবেক মহাপরিচালক মোখলেসুর রহমান, সাবেক আইজিপি ও র্যাব সাবেক ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও বেনজির আহমেদ, সংস্থাটির সাবেক অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল হাসান, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম ও সাবেক ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদের মতো কর্মকর্তারা আছেন তালিকায়। রাজধানীর পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে ২৫ ফেব্রুয়ারি থেকে গ্রিন ক্লাস্টার চালু হচ্ছে, জানিয়েছেন সড়ক পরিবহন বিষয়ক উপদেষ্টা ফাউজুল কবির খান। রাজধানীতে এক সভা শেষে তিনি একথা জানান। উপদেষ্টা বলেন, ১ মাসের মধ্যে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা না আনতে পারলে বিআরটি এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। উপদেষ্টা জানান, বৈঠকে বিআরটি এর কার্যক্রমে গতি নিশ্চিত করা, ট্রাফিক ব্যবস্থাপনার মান বৃদ্ধি এবং পরিবহন চলাচলে শৃঙ্খলা আনার বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে পরিবহন মালিকদের সহায়তা থাকবে বলে জানায় মালিকপক্ষ। এছাড়া পুলিশ বিভাগ সড়কে শৃঙ্খলা নিশ্চিতে সহায়তা করবে বলে জানান আইজিপি। বৈঠকে রাজধানীর বায়ু দূষণ কমানো নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, আশুলিয়াকে নো ব্রিক জোন ঘোষণার বিষয়টি চিন্তা করা হচ্ছে। স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের অপসারিত কাউন্সিলরদের পক্ষে অবস্থান নিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ২ সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। প্রশাসক নিয়োগ দেওয়া হলে জনগণ সেবা বঞ্চিত হবে বলে মনে করেন তারা। তবে বিএনপি নেতাদের কারো কারো মত, অপসারিত কাউন্সিলরদের নিয়ে রাজনৈতিক দল গঠনের চেষ্টা করলে ছাত্রনেতারা অভ্যুত্থানের আদর্শ বিরোধী কাজ করবেন। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। পতনের আগ মুহূর্তেও আন্দোলনরতদের ওপর পলাতক শেখ হাসিনার হত্যাযজ্ঞে অন্যতম হাতিয়ার হিসেবে মাঠে ছিল আওয়ামী লীগ দলীয় ওয়ার্ড কাউন্সিলর সহ স্থানীয় সরকারের প্রতিনিধিরা। এর মধ্যে রাজধানীর মোহাম্মদপুরে ৪ আগস্ট সহ বিভিন্ন সময় ছাত্রদের ওপর গুলি চালানোর নেতৃত্ব দেন ৩৩ নম্বর ওয়ার্ডের সে সময়ের কাউন্সিলর আসিফ আহমেদ। অত্যাধুনিক অস্ত্র দিয়ে গুলি করে একাধিক আন্দোলনকারীকে হত্যা করার ভিডিও ফুটেজে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তার সাথে ছিল আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী বিপ্লব ও সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান রাজীব। উত্তরায় ছাত্র জনতার আন্দোলনে নিজের ভাই ও দলীয় নেতাকর্মীদের নিয়ে গুলি করতে দেখা যায় ৫৩ নম্বর ওয়ার্ডের তখনকার কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন যুবরাজকে। তাদের গুলিতে উত্তরায় বেশ কয়েকজন হতাহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এমন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার কয়েক ধাপে সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পরিষদের মেয়র, চেয়ারম্যান ও কাউন্সিলরদের অপসারণ করে। এই অপসারণের প্রতিবাদ ও শপথে বহালের দাবিতে বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে সিটি কর্পোরেশন ও পৌরসভার কাউন্সিলরদের সংগঠনের ব্যানারে এক সভায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এই কৃষক যিনি চাষ করে দেশের অর্থনীতিকে সচল রাখে, তারা অ্যাডমিনিস্ট্রেটিভ এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে তারা যেতে চায় না। তারা যেতে চায় না বলেই তারা আপনাদেরকে নির্বাচিত করেছেন। আমরা আমাদের জায়গা থেকে দাবি তুলব যে আমরা আসলে প্রশাসক দিয়ে দেশ চলতে দেখতে চাই না। আমলাতন্ত্রের তাদের যতটুকু টেরিটরি তারা সেখানে কাজ করবে, জনপ্রতিনিধিরা জনগণের সাথে তাদের যতটুকু কর্মপরিধি সেখানে কাজ করবে। যখন ছাত্রদের প্রতিনিধিদের সরকারে পাঠানো হয়েছে, যাদের রক্তে এদেশ রঞ্জিত হয়েছে, তাদের মধ্যে যখন স্বৈরাচারের দোসরদের সাথে মিটিং করার ছবি আসে, ভিডিও আসে, এবং যখন প্রতিশ্রুতি দেওয়া হয় যে তাদেরকে পদে পুনর্বহাল করা হবে, তখন দুঃখ হওয়াটা খুবই স্বাভাবিক। এই কাউন্সিলরদের মাধ্যমে সারা দেশের মানুষের কাছে পৌঁছানোর আকাঙ্ক্ষা প্রকাশ করেন হাসনাত আব্দুল্লাহ। আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা প্রত্যন্ত এলাকার গ্রামের প্রান্তিক মানুষদের কাছে আমরা পৌঁছাইতে চাই, এবং সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা চাই। বিএনপি নেতা এ কে এম ওয়াহিদুজ্জামান মনে করেন,
ছাত্র আন্দোলনের নেতারা এই কাউন্সিলরদের নিয়ে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিলে খুব একটা সুবিধা করতে পারবেন না। যেহেতু তারা নতুন রাজনৈতিক দল তৈরি করতে যাচ্ছে, তাই তাদের এটা একটা সুবিধা তারা পাবে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। দেখুন, একটি রাজনৈতিক দল গঠন করতে কখনো শর্টকাট রাস্তা নাই, এটা অনেক লম্বা রাস্তা। এর আগে জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রাজনৈতিক প্ল্যাটফর্মের আত্মপ্রকাশের প্রচারণায় দেশের বিভিন্ন অঞ্চল সফর করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে তার বক্তব্য সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি বলেন, এতে তিনি ব্যথিত ও মর্মাহত হয়েছেন। রাতে এক জরুরি প্রেস ব্রিফিংয়ে বদিউল আলম মজুমদার বলেন, রংপুরে দেয়া তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করে কিছু গণমাধ্যম সংবাদ প্রচার করেছে। বলেন, এ ধরনের অপপ্রচার শহীদ আবু সাঈদ ও শহীদ মুগ্ধের রক্তকে অস্বীকার করার শামিল। এর আগে রংপুরে এক মতবিনিময় সভা শেষে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সংস্কার কমিশন থেকে কোনো বাধা নেই বলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছিলেন তিনি। যে অপপ্রচারটা হয়েছে এটা অনাকাঙ্ক্ষিতভাবে ভুল বোঝাবুঝি সৃষ্টি করছে। মূলত এটা তো আমাদের বিষয় নয়, এটা আমাদের এখতিয়ারও নয়। আমি যখন বেরিয়ে আসছিলাম রূপ থেকে, তখন বেশ কয়েকজন সাংবাদিক আমাকে অনেকগুলো প্রশ্ন করে। তখন আমি বলেছি যে এই বিষয়টা নির্বাচন কমিশনের বিষয় এবং যে যারা আইন কানুন বিধিবিধান মেনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে তাদের ব্যাপারে আমি বাধা দেখছি না। বাংলা ভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদক বদরুল আলম নাবিলের বিরুদ্ধে বিভিন্ন মহলের অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন হয়েছে পটুয়াখালীর মহিপুরে। বিকেলে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ গোলাম মোস্তফা, কুয়াকাটা পৌর বিএনপি সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেল, কুয়াকাটা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদ বেলাল হোসেন, জামাতের মহিপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ বিশিষ্টজনরা। বক্তারা বলেন, বদরুল আলম নাবিল নিজ এলাকা পটুয়াখালীর উপকূলীয় এলাকার জেলে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করেছেন, এলাকার উন্নয়নে বিভিন্নভাবে ভূমিকা রাখছেন। তার এসব কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে এক শ্রেণীর লোক তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করছে। আওয়ামী লীগ ত্রাসের রাজত্ব সৃষ্টি করে ভীতিকর পরিবেশ তৈরি করে রাখায় মানুষ নিশ্চিন্তে খেলাধুলাও করতে পারেনি। মাল্টিমিডিয়া জার্নালিস্ট ক্রিকেটের ফাইনালে এ মন্তব্য করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। কন্টেন্ট কিংসকে হারিয়ে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে এএস ওয়ারিয়ার্স। ম্যাচটি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কেন্দ্রীয় মাঠে। কন্টেন্ট কিংস ও অপরাজিত এএস ওয়ারিয়ার্সের ফাইনালে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও বাংলা ভিশনের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এবারের আসরে 8টি দল 2 গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেয়। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা 4 দল খেলে সেমিফাইনাল। টুর্নামেন্টের শেষ হাসি আসে এএস ওয়ারিয়ার্স। পুরস্কার বিতরণ মঞ্চে বসে না থেকে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সংবাদকর্মীদের কাজের ক্লান্তি দূর করতে এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন করা উচিত, মন্তব্য এই বিএনপি নেতার। আওয়ামী লীগের মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা একটা বিভীষিকাময় পরিস্থিতি তৈরি করেছিল। এখানে তাদের দৌরত্বে তো মানে একজন সাধারণ ছাত্র বা সাধারণ নাগরিকরা এসে যে এখানে বসবে সেই সুযোগটাও ছিল না। আমরা যারা বিরোধী দলের রাজনীতি করেছি আমাদের জন্য তো মোটেই না। একটা পরিবর্তিত পরিস্থিতিতে সকল জুলুম মোকাবেলা করে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ তার স্বাধীনতা ফেরত পেয়েছে আমি বলতে চাই। তো এই মুক্ত আকাশের নিচে কোনো টেনশন ছাড়া, কোনো ধরনের মানসিক কোনো বিড়ম্বনা ছাড়া যে আজকে আমরা এখানে সকলে মিলে এখানে খেলতে পেরেছি, সেটার জন্য আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমি ফিল করছি যে আমি আবার বাংলাদেশের একজন নাগরিক হিসেবে যে আমার মর্যাদা সেটা আমি ফিরে পেয়েছি। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ঢাকা ইসলামাবাদ সম্পর্ক জোরদারে একমত ইউনূস শাহবাজ। স্বাগত জানালেন মিশরের প্রেসিডেন্ট সিসি। কায়রোতে D8 সম্মেলন। জনসমর্থনহীন সরকারকে ক্ষমতায় রাখার চক্রান্ত দেখছেন তারেক রহমান। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলেছেন মির্জা ফখরুল।
হত্যা সহিংসতার পাল্টাপাল্টি বিচার দাবি জুবায়ের ও সাতপন্থীদের। যথাসময়ে হবে ইজতেমা, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ বাহিনীর অ্যাকশনে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতি চেষ্টা পণ্ড, 3 জনের আত্মসমর্পণ, জিম্মিরা মুক্ত। 57 সেনা হত্যায় শেখ হাসিনা সহ 58 জনের বিচার দাবি স্বজনদের। বললেন, বিডিআর বিদ্রোহ নয়, সেটি পরিকল্পিত নৃশংসতা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।